এই 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। দীর্ঘ 16 বছরের স্বৈরাচারিণী লেডি হিটলার খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা দৃশ্যের অনেক ঘটনাই আমরা জানি না। ওই 5ই অক্টোবর কি কি ঘটনা ঘটেছিল 11টা থেকে আমরা তা অনেকেই জানতাম না। সেই ক্যান্টনমেন্ট গুলোতে খুনি হাসিনার 629 জন আশ্রয় নিয়েছিল, যাদেরকে বলা হয়েছে ভিভিআইপি। আমরা দেখেছি সেই ভিভিআইপিদের তালিকায় যারা আশ্রয় নিয়েছে তার ভিতরে 70% হচ্ছে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য, এবং এমনকি অসংখ্য পুলিশের কনস্টেবল রয়েছে। তার কি আতঙ্ক, তাকে কেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হবে, এই প্রশ্ন বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা করতে চাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই পুলিশ সদস্যদেরকে আশ্রয় নিতে হয়েছে এই কারণে, এই পুলিশের কনস্টেবল, পুলিশের এসআই, পুলিশের ওসি, পুলিশের কমিশনার, এই কুত্তাগুলো আমাদের ছাত্র যুব সমাজের মুখগুলোকে যাত্রা করে দিয়েছিল। এই খুনিগুলো আশ্রয় দিয়েছিল বিভিন্ন ক্যান্টনমেন্টে, এবং এই সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আপনারা দেখেছেন এই গণভবনে কিভাবে জনগণ গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তারা রওনা দিয়েছিল শুধুমাত্র একটা ভবনের দিকে। তখন হয়তো যুব সমাজ, ছাত্র সমাজ ভুলে গিয়েছিল ওই জায়গাটাও কিন্তু খুনি হাসিনার আর এক দোসর চুপ্পু মেয়াদ অপেক্ষা করতেছিলেন। তিনিও হয়তো পালিয়ে যাবেন, কিন্তু সেদিকে আমাদের ছাত্র যুব সমাজ যায়নি। আমরা এই ক্যান্টনমেন্ট থেকে যে খুনি হাসিনার বিদেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আজকে সেনাপ্রধান আপনার তো নির্বাচন কবে হবে এই ডেডলাইন ঘোষণা করার আপনি কে? আপনাকে কে বলছে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করার জন্য? আপনি দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, আপনারা কোন বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা এবং স্যালুট জানাই। ওই 5 তারিখে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছিল এই সেনাবাহিনীর সদস্যরা। তা না হলে গণভবনের মতো খুনি হাসিনাকেও খুঁজে পাওয়া যেত না। আপনারা দেখেছেন কিভাবে গণভবনে গিয়ে এই গণভবনের সাধারণ মানুষ গণভবনের একটা ইট নিয়ে বগলে করে তারপর হেঁটে যাচ্ছে। একজনকে দেখলাম একটা কচু তিনি হাতে করে নিয়ে যাচ্ছে। আমরা তখন সেই এরোপ্লেনের যে মোড়, ওই জায়গাতে আমরা অপেক্ষা করতেছিলাম। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই কচুটা নিয়ে যাচ্ছেন কেন? বলছে এটা কচু নয়, এটা হচ্ছে খুনি হাসিনাকে যে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেশের জনগণ বাধ্য করেছে। আমি অন্য কোনো কিছু পাইনি, সব জনগণ লুটে ফুটে নিয়ে গিয়েছে, সবাই যে যেখানে পাচ্ছে সবাই সবকিছু নিয়ে গিয়েছে, আমি একটা কচু নিয়ে তারপরে যাব। মানুষ কত খেপে গিয়েছিল এই হাসিনা আওয়ামী লীগ এবং এই দুঃশাসনের বিরুদ্ধে। সেই দুঃশাসনে যারা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 17টি বছর বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে বিএনপির নেতৃত্বে অসংখ্য রাজনৈতিক দল,
আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলেছি, সেই দলগুলো 5 তারিখের পরে যেন এক একটা দল অচেনা হয়ে গিয়েছে আমাদের সামনে। কেউ ফ্যাসিবাদের বছর হিসাবে ভূমিকা পালন করছে, কেউ নতুন নতুন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, কেউ তদবির বাণিজ্যের স্বপ্ন দেখছে, কেউ বিভিন্ন মেয়র, কমিশনার এবং চেয়ারম্যান বিভিন্ন জায়গাতে নিয়োগ বাণিজ্য করছে। যখনই তারা ব্যর্থ হচ্ছে তখনই প্রশাসনের বিরুদ্ধে, উপদেষ্টাদের বিরুদ্ধে রাজপথে তারা মিছিল স্লোগান করছে। বন্ধুরা, আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে একটা ভয়াবহ একটা নগরীতে পরিণত করা হয়েছিল। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে। যেই অন্যায় অত্যাচার খুনি হাসিনা এবং আওয়ামী লীগ করেছে, সেই অত্যাচার নির্যাতন যদি 5ই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কোন শক্তি করে থাকে, বাংলাদেশ লেবার পার্টির একজন কর্মী হিসাবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। বন্ধুরা, বাংলাদেশ লেবার পার্টির ইতিহাসে কোন ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। আমরা এমপি মন্ত্রী কখনো হইনি, কিন্তু আমরা এদেশের জনগণের পক্ষে, এদেশের খেটে খাওয়া দিন মজুর, কুলি মজুরের, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালার পক্ষে আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বারবার বলেছি, আমরা আমাদের জনগণ, আমাদের শ্রমিক, কৃষক, আমার গার্মেন্টস শ্রমিকদের তারা শুধুমাত্র দুমুঠো ভাত, মোটা ভাত এবং মোটা চাল পেলেই আমরা, এবং চাল পেলে আমরা যথেষ্ট খুশি। কিন্তু আমরা দেখেছি যে এই 5ই আগস্টের সেই পরে আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল, তাদের চেহারা জনগণের কাছে যেন বিদর্শ আকারে উপস্থাপন হচ্ছে। আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারের গত 8ই আগস্টে এই বঙ্গভবনে গিয়ে শপথ অনুষ্ঠানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ করিয়েছি, আজকে আমরা তার বিরুদ্ধে স্লোগান করা শুরু করেছি। এটা সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ শপথ বিরোধী একটি কার্যকলাপ হিসাবে আমরা মনে করি। সংগ্রামী রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা না নিতে 3 ঘন্টার মধ্যে খুনি হাসিনা ওই প্লেনে করে আবার বাংলাদেশে ফিরে আসতে হতো না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি পদত্যাগে কেউ বাধ্য করে, এর জন্য এদেশের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা ক্ষমতায় যাওয়ার কামড়াকামড়ি করছে, তারাই একমাত্র দায়ী থাকবে। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই। আমরা খুনি হাসিনা 14, 18, 24-এ যেভাবে নির্বাচন করেছে, ওরকম একটি নির্বাচন আমরা চাই না। আমরা খাই খাই রাজনীতির অবসান চাই। আমরা লুটপাটের গণতন্ত্র চাই না। আমরা দখলবাজির গণতন্ত্র চাই না। আমরা চাই যেই গণতন্ত্রে এদেশের মানুষকে চাকরির জন্য অফিসে গিয়ে, অফিসের কাজের জন্য কোর্টে গিয়ে মামলার জন্য ঘুষ দিতে হবে না, তাকে হয়রানি হতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিগত 5 তারিখে ফয়সালা হয়ে গিয়েছে। এদেশের 18 কোটি জনগণ আপনার পাশে আছে। আপনি ওই চেয়ার থেকে নড়াচড়ার কোনো চেষ্টা করবেন না, তাহলে আমরা 18 কোটি মানুষ, আমরা সেই আবারও খুনি হাসিনার বাংলাদেশে আবার প্রতিষ্ঠার পর আবারও সুগম হবে। আমরা চাই না বাংলাদেশে আবার আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসুক। বন্ধুরা, আজকে আমাদেরকে শুধুমাত্র এই বক্তব্য বিবৃতি নয়, রাজপথে আবার অবস্থান নিতে হবে। আজকে আমি এনসিপির বন্ধুদের শুধু বলতে চাই, বন্ধুরা,
তোমাদের সেদিন আত্মত্যাগের কারণে, তোমরা এই গুলির মুখে চাপিয়ে পড়ার কারণে আজকে দেশের মানুষ মুক্ত হয়েছিল। তোমাদের রাজনৈতিক দল করতে হবে, তোমরা রাজনৈতিক দল করেছ, তোমরা বয়সে তরুণ, আমি তোমাদের সমালোচনা করতে চাই না, কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই, দীর্ঘ 1989 সাল থেকে এই ঢাকা শহরে মিছিলে স্লোগানে অংশ নিয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলতে চাই, তোমরা সবাইকে নিয়ে চলতে শেখো। তোমরা সমস্ত রাজনৈতিক দলকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করো। তোমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে তোমাদের প্রতিনিধি যাও, তোমরা গিয়ে তাদের পরামর্শ নাও, তোমরা আগামী দিনের রাজনীতিতে কিভাবে একটি ঠাই রাজনীতি মুক্ত, লুটপাটের গণতন্ত্র মুক্ত এদেশের মানুষের 54 বছরের আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশ, যেই বাংলাদেশে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, এখানের মানুষের হয়রানি থাকবে না, মামলা বাণিজ্য থাকবে না, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকবে, কৃষক তার পণ্যের মজুরি পাবে, শ্রমিক তার শ্রমের মজুরি পাবে, ন্যায্য মজুরি পাবে, সেই পরিবেশ তৈরি করার জন্য তোমরা বিভিন্ন দলের পরামর্শ নিয়ে তারপরে এনসিপিকে পরিচালনা করো। আমরা তোমাদের পাশে আছি। আমরা বিএনপির সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা বলেছি, আমরা একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত, একটা ইনসাফ ভিত্তিক একটা গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমার নেতা মাওলানা মোদি যেই মিশন শুরু করেছে, সেই মিশন আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ক্ষমতায় যাওয়া বড় কথা নয়, ক্ষমতায় আপনারা যান, কিন্তু বাংলাদেশে দখল বাণিজ্য করা যাবে না, বাংলাদেশের কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু বিগত 5 তারিখের পরে সারা বাংলাদেশে যা শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নামে বেনামে, এগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্তভাবে মোকাবেলা করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশ জামাত ইসলামের আমির, তাকে ধন্যবাদ জানাই। তিনি সম্প্রীতি একটা জাতীয় ঐক্যের কথা বলেছেন, একটা জাতীয় সংলাপের কথা বলেছেন। আজকে আমরা চাই লেবার পার্টি, আমরা চাই এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এই উপদেষ্টা পরিষদে অনেক আওয়ামী লীগের দোসর রয়েছে, অনেক হাসিনার ডিসপেন্সার রয়েছে, আওয়ামী সরকারের অনেক সুবিধাভোগী রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবিলম্বে এই উপদেষ্টা পরিষদ এটাকে পুনর্গঠন করতে হবে। এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সমন্বয়ে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রস্তাব করছি। বাংলাদেশ লেবার পার্টির আজকে প্রেস ক্লাব থেকে তার বক্তব্য হচ্ছে, এই জাতীয় সংকট নিরসন এবং হত্যা খুনের বিচার, শাপলা চত্বর, পিলখানা এবং জুলাই অভ্যুত্থানে 2000-এর বেশি যে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশন নেতা নাইম হাওলাদার সহ যারা শাহাদত বরণ করেছে, সবার বিচার নিশ্চিত করতে হলে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে গঠন করতে হবে এবং তাদের নেতৃত্বে আগামী নির্বাচন, বিচার এবং সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।